যে লোকগুলা তাকে বাদ দিছিল আগে, তারাই কিন্তু রিয়াদের নাম সবার আগে বলবে। রিয়াদে তার টিমে যদি বলা হয় ব্যাটিং অর্ডার নিয়ে হাথুরু সিংহের নীল নকশায় সবুজ বাতি জ্বেলে দিয়েছিল খোদ বিসিবি, তাহলে কি ভুল বলা হবে? প্রশ্নগুলো উঠছে, নাকি সিনিয়রদের সাথে দ্বন্দ্বে জড়ানোর পথ খুঁজছেন? আমাদের দেশে কিছু কিছু কোচগুলি আসে, তারা এসেই তারা করে কি কন্ট্রোল নিতে চায় এবং খুঁজে নাকি দুর্বল একটা ক্যাপ্টেন খুঁজে পাওয়া যায় কিনা যাকে ডমিনেট করা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট টিমের হেড কোচ চান্দিকা হাথুরু সিংকে নিয়ে যেন এক পাহাড় সমান সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, যেখানে বাংলাদেশের ক্রিকেটারদেরকে একের পর এক বিশ্বকাপ মঞ্চে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে যেখানে পুরো দেশবাসী আলোচনা এবং সমালোচনায় মেতেছে, অবশেষে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের অনেক সাবেক ক্রিকেটাররা এবার কোচ চান্দিকা হাথুরু সিংকে নিয়ে এমন কিছু সমালোচনা করেছেন যেই সমালোচনাগুলো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য সত্যিকারের প্রয়োজন। দর্শক বন্ধুরা, আপনারা এই সকল বিষয়গুলোতে জানলে অবশ্যই বুঝতে পারবেন অবশেষে কোচ চান্দিকা হাথুরু সিংকে নিয়ে যেন পুরো বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। এবং সেই সাথে অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে এবং কোচ চান্দিকা হাথুরু সিংকে নিয়ে বাংলাদেশের অত্যন্ত জ্ঞানী কোচ সালাউদ্দিন স্যার অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ শুনতে পারবেন। যদি বলা হয় ব্যাটিং অর্ডার নিয়ে হাথুরু সিংহের নীল নকশায় সবুজ বাতি জ্বেলে দিয়েছিল খোদ বিসিবি, তাহলে কি ভুল বলা হবে? দুয়ে দুয়ে চার মেলানো যাক। বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন, তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলাইতে হবে, তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলে নাও। তো আমি বললাম যে ভাই, আমি তো এটা এখনো 12-13 দিনের কথা, আমি 12-13 দিনের মধ্যে তো আমি ভালো কন্ডিশনে থাকবো, আমি কি কারণে খেলবো? তো তখন বললো যে আচ্ছা, তুমি যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করাবো। যেদিন ওপেনার তামিম ইকবালকে মিডল অর্ডারে ব্যাট করার প্রস্তাব দেয়া হয়েছিল, সেদিনই কি ব্যাটিং অর্ডারে অস্থিরতার বীজটা বুনে দেয়া হয়নি? হাথুরু সিংহের খোয়াবনামা বাংলাদেশের ক্রিকেটকে পেছনে টেনে নিয়ে গেছে। ক্রিকেট গ্রেটরা রীতিমতো বিরক্ত, তবে কানে তুলো আর নাকে সরিষার তেল দিয়েই হয়তো ঘুরছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। কিন্তু ওয়াসিম আকরাম, অনিল কুম্বলেদের মাথায় ঢুকছে না হাথুরুর মন্ত্র। লঙ্কান কোচ মনে হয় তার এক্সপেরিমেন্ট নিয়েই ব্যস্ত আছেন। একটা দল টানা 2 ম্যাচে 50 ওভারের বেশি ডট বল খেলেছে, এটা নিয়ে তার কোনো ভাবনাই নেই, অথচ সমাধান তার হাতেই ছিল। ভারতের বিপক্ষে মুশফিকুর রহিমকে 4-এ নামানো বুদ্ধিমানের কাজই হতো, কিন্তু হাথুরু সিংহের খেয়াল ভিন্ন। দলের সবচেয়ে অভিজ্ঞ 2 ব্যাটসম্যানকে 6 আর 7-এ নামানোর সিদ্ধান্তে অনড় তিনি। শোয়েব মালিক, যিনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ, বাংলাদেশ দল যে এত ডট খেলছে তার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তিনি। আপনি যেভাবে খেলতে অভ্যস্ত তা রাতারাতি পরিবর্তন করা যায় না, কিন্তু যে বিষয়গুলো নিয়ে হাথুরু সিংহের কাজ করার কথা সেগুলো নিয়ে তিনি কাজ করছেন। তো কেন একটা জায়গা ঠিক করলে অন্যটা আবার খারাপ হয়ে যায়? তার মনে কি প্রশ্নগুলো উঠছে, নাকি সিনিয়রদের সাথে দ্বন্দ্বে জড়ানোর পথ খুঁজছেন? আমাদের দেশে কিছু কিছু কোচগুলি আসে, তারা এসেই তারা করে কি কন্ট্রোল নিতে চায় এবং খুঁজে নাকি দুর্বল একটা ক্যাপ্টেন খুঁজে পাওয়া যায় কিনা যাকে ডমিনেট করা যাবে টিম নির্বাচনে সব কিছু আমার মতন করে। তামিম ইজ নট এ ক্রাইটেরিয়া লাইক দ্যাট, সাকিব উইল নট বি এ প্রোডাক্ট লাইক দ্যাট, এটা আমরা জানি। এবং আমি মনে করি উই হ্যাভ টু গিভ দ্য ডেভিল সিটস টু ক্যাপ্টেনকে। এইখানে কিছু তাদের মধ্যে থাকতে পারে, ইগো বা মতের অমিল হতে পারে, বাট ওটা এতটুকু হবে কেন যে এরকম একটা সিদ্ধান্তে যেতে বাধ্য হয়ে গেল? আমরা কি এইভাবে আমরা অনেক কিছুদিন আগে কিন্তু 250 করতে পারতাম না, এখন 250 করতেছি। ইনশাআল্লাহ সামনে হয়তো 280, 90 হবে, 300 হয়ে যাবে যদি একটু আর মিডল। ওইদিন রিয়াদ ভাই 50-60 করবে। বাট রিয়াদের ইনিংস আসলে খুবই ভালো লাগছে, 2টা ম্যাচে অনেক রেসপন্সিবল ইনিংস খেলছে। কারণ এবং আসলে তো রিয়াদ একটা পরীক্ষিত পারফর্মার, স্পেশালি এই ধরনের বড় টুর্নামেন্টগুলোতে সে কিন্তু সবসময় পারফর্ম।
এবং ওয়ার্ল্ড কাপের তার রেকর্ড অনেক ভালো। রেকর্ডের জন্য কথাও বলতেছি না আমি, কারণ আমি খালি একটা কথা মানে আমার কাছে খুব মানে কষ্ট লাগে যে আমি যখন ধরেন আমি এখন ডোমেস্টিকে টিম করব, যদি আমাকে বলেন যে নাম্বার 6-7 কাকে কাকে নিবেন, যে লোকগুলা তাকে বাদ দিছিল আগে তারাই কিন্তু রিয়াদের নাম সবার আগে বলবে, রিয়াদে তার টিমে সবার আগে নিবে। তো আমার কাছে জিনিসটা হলো যে যে আপনি যখন হিসাব করবেন যে আসলে টিমের জয় পরাজয় 6 নাম্বার 7 নাম্বার ব্যাটসম্যানের রানটা কিন্তু টিমের অনেক ইম্প্যাক্ট করে। তারা হয়তো মানে যারা টপ অর্ডার ব্যাটিং তারা হয়তো একটা সিজনে 1000-1200 রান করবে, বাট 6 নাম্বার 7 নাম্বারে ব্যাটসম্যান রান করবে হচ্ছে পুরো সিজনে হয়তো 300-400। বাট এই 300-400 কিন্তু একটা টিমের হার জিতের পুরাটাই নির্ভর করে। সে যদি ফিনিশ করতে না পারে তার জন্য টিম হারবে, সে যদি ফিনিশ করে তার জন্য টিম জিতবে। সো তাদের রানটা অনেক ইম্পর্টেন্ট, এবং এই জায়গাটা সবচেয়ে এক্সপিরিয়েন্স এবং সবচেয়ে ম্যাচিউর প্লেয়াররা খেললে সবচেয়ে ভালো, কারণ তারা জানে যে কোন সময় মারতে হবে কোন সময় ধরতে হবে, একটা টেলেন্ডারে নিয়ে ব্যাটিং করতে হবে, টিমের উইকেট পড়ে গেলে তাকে উইকেটে থাকতে হবে, আবার রানের ফ্লো হলে তার স্ট্রাইক রেট 120-এ নিয়ে যেতে হবে, নাইলে কোনো সময় স্ট্রাইক রেট 70-ও নেমে যেতে পারে। ডিপেন্ড করে পুরাটাই তার মানে টিমের সিচুয়েশনের উপর, দেশে আসলে কি করতে চাচ্ছে বা কিভাবে সে টিমটাকে বিপদ থেকে বাঁচাবে। তো আমার মনে হয় যে রিয়াদ খুব ভালো ইনিংস খেলছে, এবং আশা করবো যে তার বাকি ম্যাচগুলো যেন আল্লাহ যেন তাকে যেন অনেক, আমি দোয়া করতেছি সে যেন বাকি ম্যাচগুলো খুব ভালোভাবে ফিনিশ করতে পারে এবং একটা সম্মান নিয়ে সে আসতে পারে। স্যার, যারা মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়েছিলেন জাতীয় দল থেকে, ঘরোয়াতে আপনি বললেন যে তারাই ঘরোয়াতে হয়তো 6-7 খেলানোর জন্য রিয়াদকে সবার আগে নেবেন, কিন্তু জাতীয় দল থেকে যারা বাদ দিয়েছিলেন তারাই তো একসময় হয়তো কি আবার বাধ্য হলেন রিয়াদকে ব্যাক করাতে। কেন বাধ্য হলেন? কোন জায়গাটায় অন্যদের সীমাবদ্ধতা আছে? দেখুন, কতটা পারা যায় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন 37-এর মাহমুদুল্লাহ রিয়াদ, অথচ বুড়োদের বিদায় করার যে বিশদ ইতিহাস এদেশের ক্রিকেট বোর্ডের, তাতে এই বিশ্বকাপে অনিশ্চিত ছিলেন এই মানুষটি। নানা এক্সপেরিমেন্ট আর এক্সিকিউশনের মধ্যে বিস্তর ফারাক থাকায় শেষমেশ সুযোগটা মিলে যায়। বিশ্বকাপে হয়ে যাওয়া 4 ম্যাচের মধ্যে আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে নামা হয়নি, একটি ম্যাচে একাদশে জায়গা হয়নি। যে ইংলিশদের বিপক্ষে 2015 বিশ্বকাপে খেলেছিলেন 103 রানের দারুণ এক নক, সেই দলটার বিপক্ষেই সাইড বেঞ্চে। বাকি 2 ম্যাচে 41 ও 46 রান। অন্য প্রান্তে যোগ্য সঙ্গী পেলে 2টি ইনিংসই আরো বড় হতে পারত। তবে টিম ম্যানেজমেন্টের ভুতুড়ে প্ল্যানে এই এক্সপেরিয়েন্সডকে নামতে হলো 8-এ, যেখানে ঢুকছে টপ অর্ডার, ঢুকছে মিডল অর্ডার। ঠিক এই ব্যাপারটি মানতে পারছেন না সাবেক লিজেন্ডারি পেসার ওয়াসিম আকরাম। বাংলাদেশের কেউ একটি জিনিস আমাকে একটু বোঝান, যখন আপনি মিডল অর্ডার নিয়ে ঢুকছেন আপনার সবচেয়ে অভিজ্ঞ একজন ব্যাটার মাহমুদুল্লাহকে কেন 7-8 নম্বরে খেলানো হয়? তার টেকনিক ভালো, অভিজ্ঞতা আছে, তাকে আপনারা ফিনিশার হিসাবে রেখে দিয়েছেন, যেখানে মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে। এখন পর্যন্ত 4 ম্যাচের সব কটিতেই স্পষ্ট টাইগারদের ব্যাটিং কতটা বিপর্যয়ের মুখে। তবুও দলের অভিজ্ঞতার পাঠানো হচ্ছে নিচের দিকে ব্যাটিং করতে। বারবার যখন বড় জুটির প্রয়োজন, বড় সংগ্রহ পেতে, তখনই মুশফিক মাহমুদ। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে এবং সেই সাথে কোচ চান্দিকা হাথুরুসিংকে নিয়ে এবার পুরো বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদের মতো এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে একবারে নিচে খেলিয়েছেন এখন পুরো বিশ্বের কাছে সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিমের যে ব্যাটিং ওঠার নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা, সেই সমালোচনা এবার বিশ্বজুড়ে শুরু হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।